আসসালামু আলাইকুম। সুসংবাদ না দুঃসংবাদ বলবো, আমি আসলে নিজেও কনফিউশন আছি। তবে অফকোর্স ইরান যে সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই ভেবেচিন্তে নিয়েছে। মানে আমরা যারা আরো অপেক্ষা করেছিলাম আরো কিছু ধামাকা টাইপ ধাসু টাইপ দেখবো, একদম বড়াই আলছে টাইপের, তো একটু হালকা হতাশ। বাট তারপরেও মাঝে মাঝে বিবেক নিয়ে কাজ করতে হয়, জোশে এসে হোশ খোয়ানো যাবে না। কথা বলছি প্রায় 12 দিনের যুদ্ধ পরে গতকালকে থেকে আমেরিকা বারবার যুদ্ধবিরতি বলছিল। আমি অপেক্ষা করছিলাম ইরানের কাছ থেকে কনফার্মেশন নেওয়া। তো ফাইনালি ইরানের যিনি প্রেসিডেন্ট আছেন মাসুদ পেজেশকিয়ান, তিনি কিছুক্ষণ আগে যে বক্তব্য দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। কারণ বুঝছে আমার জায়গা মতো কি করবো ধরবো। দেখেন বেঙ্গুলের চাকে যদি আপনি ঢিল দেন দৌড়াইয়া দৌড়াইয়া কিন্তু আপনারা কামড়াবে। তো ইরান আসলে কোন লেভেলে বিট করে বা তার সামরিক সক্ষমতা তার দক্ষতা কোন লেভেলে, এটা দূর থেকে কিন্তু এতদিন আইডিয়া করতে পারে নাই। ট্রাম্পের কথা দেখছিলেন নি যে এমন পরিণতি হবে, কান্না করবা, ঘরে ঘরে চিল্লাবা। কি করছে? অ্যাকশন কিন্তু গেছিল, কিন্তু ইরান তাৎক্ষণিক কাতারের ঘাটিতে যে ঘটনা ঘটাইছে, বিশ্বাস করেন অনেকে বলছিলেন যে এটা খুব ভুল সিদ্ধান্ত, বাট দিন শেষে আপনাকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। ডু অর ডাই, ইরান ডুতে গেছিল। তো এই টোটাল আলাপচারিতার পর যখন ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে যুদ্ধবিরতির একটা প্রস্তাব দেওয়া হয়েছে ইসরায়েলের ইস্যুতেও, তো এখন ইরান আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের ইতি টেনেছে। দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটিমাত্র বিশেষভাবে অনুরোধ করে বলবো আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, এটা তো পরিকল্পনা নয়, এটা যেন মহা পরিকল্পনা তৈরি করেছে ইরান, যে পরিকল্পনার কিঞ্চিতও মাত্র ধরতে পারেনি পশ্চিমা দেশগুলো, অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য দেশগুলো যারা ইতিমধ্যে ইরান বিরোধীভাবে কাজ করছে। এই পরিকল্পনার মূলে রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির নতুন একটি ধোঁয়াশার মাত্রা খোলাসা করা। তো দর্শক, চলুন এবারে আমরা সেই পরিকল্পনা, মহাপরিকল্পনা সম্পর্কে এবারে জেনে আসি পাশে থাকা স্ক্রিনের পর্দা থেকে। এবং সেই সাথে আপনাদেরকে শুধুমাত্র একটিমাত্র ছোট্ট একটি অনুরোধ করে বলছি, আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই গুরুত্বপূর্ণ নিউজটির বাকি অংশ চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখে আসি। তো এখন ইরান আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের ইতি টেনেছে। দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন যে তিনি ইরানের সরকারি সংবাদ সংস্থা যেটা আছে IRNA, যে আজ আমাদের মহান জাতির বীরত্বপূর্ণ প্রতিরোধের পর যাদের দৃঢ় সংকল্প ইতিহাস তৈরি করেছে, আমরা একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরায়েলের উস্কানিমূলক এই 12 দিনের যুদ্ধের সমাপ্তি প্রত্যক্ষ করছি। তো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, তারপর ধরেন অবকাঠামো, এগুলো কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। সো ইরানের উচিত একটু সময় নেওয়া, রিকাভারিং করা বা এই 12 দিনের যুদ্ধকে মূল্যায়ন করা। এই সকল কিছুর পরে যদি আবারও খেলতে চায় ইসরায়েল তাহলে খেলবে। সো মাসুদ পেজেশকিয়ানের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাচ্ছি। আর যদি ধরেন খেলতে চায়, রেডি, আমরা খেলবো ইনশাল্লাহ। নাকি আপনি আন্তর্জাতিক গণমাধ্যমে কি দেখেন? ডাজন্ট ফ্যাক্ট আন্তর্জাতিক বা পশ্চিমা মিডিয়া যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতন মানুষে শান্তিতে নোবেল দেওয়ার প্রস্তাব করতে পারে, তো আপনি বুঝতেই পারেন যে শান্তির নাম কি, এদের কাছে শান্তির সংজ্ঞা কি, বিষয়টা ক্লিয়ার। তো সেই ডোনাল্ড ট্রাম্প যখন ঝুঁকা গেল, এখানে কূটনৈতিক ভাবে এই সিদ্ধান্তটা যথেষ্ট পজিটিভ একটা ইফোর্ট। এখন যদি ইরান বলে যে না আরে ধর কি আমরা এখন আসি না ভাই, বারবারই বলি আমেরিকার সাথে সরাসরি প্রত্যক্ষ যুদ্ধে ইরান হেরে যাবে। তো এখন যে সিদ্ধান্তটা হয়তো আমার আপনার মন ভরে নাই, আমি অপেক্ষা করতেছিলাম যে আরো একদম মানে কাইট করে ফেলতে হবে, বাট তারপরে এই সিদ্ধান্তটা এটা একটা হিউজ পজিটিভ। দেখেন এখন অনেকগুলা পারমাণবিক স্থাপনা মেশিনটা নিতে পারে নাই। আমার আগের ভিডিওতে বলছিলাম যে স্বর্ণের টুকরোটা রাখার জন্য কি করি, আলমিরা কিনি। এই আলমিরার ইনভেস্ট কেন করছেন? এটার ভিতরে আপনি স্বর্ণ রাখবেন। তো আলমিরা ক্ষতি হয়েছে, স্বর্ণ হয় না, বাট আলমিরাটা তো কিনার রাখছে স্বর্ণটাকে সেভ করার জন্য, নয়তো তো আপনি এতটা নিরাপদ থাকতেন না। এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দিন আগে পাকটা পাকটা কথা বলতো, তারপরে হচ্ছে ধরেন মানে ইরানটা একটা মশা মাসি মনে করতো, কিন্তু এই মানুষটা যখন ঝুঁকায় এসে বলে যে দেখো একটু যুদ্ধবিরতি দরকার, একটা আলোচনার টেবিলে বসি। এতদিন কি বলছে? ট্রাম্পের বক্তব্যটা খেয়াল আছে তো, যে ওরা জানে আমার সাথে কথা বলার স্টাইল কি, কথা বলার স্টাইল কোনটা,
যে টেবিলে যে ফাইলটা রাখা আছে নিঃশর্ত সাইন করতে হবে, কোনো কথা হবে না। কথা বললে কি হবে? আমরা ফালাবো কি? বোমা। হতাশ হওয়ার কিছু নাই। এটা আমাদের বিজয় হয়েছে, ইসরায়েলের পরাজয় হয়েছে। আমি মনে করি এটা 100% ইসরায়েলের পরাজয়। যে ট্রাম্পের আব্বা ডাইকা জান্না কাকু একটু কন্যা বিষয়টা তারা তো শোনে না। তো ইরানের এই সিদ্ধান্তটা সার্বিক মূল্যায়ন করলে এটা পজিটিভ। ইরান বলছে আসো খেলি। তো খেলাধুলার পর দেখা গেছে কি মধ্যপ্রাচ্যে এদের যে গুটিটা ছিল খাম্বাডারে কিন্তু তলা সহ লড়াই ফেলছে, এটা কাইত হয়ে গেছে। ইসরায়েলের অবস্থা, ইরান কিন্তু যুদ্ধবিরতির দিকে যায় নাই, ইরানের কাছে আসছে। সো এটা ইরানের মহান বিজয়। আল্লাহ ইরানকে হেফাজত করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইরানের যে 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল সেটি যে আসলে ব্যর্থ হয়েছে এবং এটি ধ্বংস করতে পারেনি এই সংক্রান্ত গোপন রিপোর্ট প্রকাশ পেয়েছে। প্রকাশ পাওয়ার পর এখন আমেরিকার শাসকদের ঘুম হারাম হয়ে গেছে যে কোন ব্যক্তি এই গোয়েন্দা তথ্য ফাঁস করলো, এবং এই গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে মার্কিন গণমাধ্যমগুলো সেগুলি তারা প্রকাশ করেছে যে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়েছে কিন্তু ধ্বংস হয়নি। এই রিপোর্ট পাওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্পের রীতিমতো মাথা খারাপ হয়ে গেছে এবং সে বলছে যে গোয়েন্দা রিপোর্ট মিথ্যা, গণমাধ্যমের রিপোর্ট মিথ্যা, এবং শীর্ষস্থানীয় যত গণমাধ্যম আছে আমেরিকার তাদেরকে দোষারোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং মহাবিরোধ। পাশাপাশি এখন প্রশ্ন উঠছে যে পেন্টাগনের এই রিপোর্ট, গোপন রিপোর্ট কিভাবে প্রকাশ পেল এবং কে প্রকাশ করলো, যিনি প্রকাশ করেছেন বা কিভাবে প্রকাশ হলো সেটা এখন তারা মরিয়া হয়ে খুঁজছে। এই রিপোর্ট ফাঁস হওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিকে মরিয়া হয়ে খুঁজছে হোয়াইট হাউস। দর্শক বুঝতে পারছেন যে কি পরিমাণ বেকায়দায় পড়ছে। কোটি কোটি ডলার ব্যয়ে যেভাবে 125টার উপরে বিমান বহর যে হামলা করেছে, তার মধ্যে 6টা ছিল মূল অপারেশনে, যেখানে 30,000 পাউন্ড ওজনের তাদের বোমা ছিল, সেগুলো নিক্ষেপ করেছে। তারপরেও বলা হচ্ছে যে এগুলি ধ্বংস করা যায়নি। এটা নিয়ে এখন হিমশিম খেতে হবে মার্কিন কংগ্রেসকে, এই ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্নের মুখে পড়তে হবে। দেশে বিদেশে যেখানেই যাবে সেখানেই প্রশ্নের হবে যে এত টাকা ব্যয় এই অভিযানের ব্যর্থ হলো কিভাবে। বিবিসি পার্সিয়ান সার্ভিস বলছে বুধবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট পেন্টাগনে আভ্যন্তরীণ তদন্তের ঘোষণা দেন এবং জানান যে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এ নিয়ে স্বাধীনভাবে তদন্ত করবে, অর্থাৎ নিজস্বভাবে করবে, আনুষ্ঠানিকভাবেও করবে। এফবিআই তদন্ত করবে যে কিভাবে এটা ফাঁস হলো। একই সময় অত্যন্ত গোপন তথ্যের উপর কংগ্রেস সদস্যদের প্রবেশাধিকার সীমিত করতে হোয়াইট হাউস আইনি পদক্ষেপ নেওয়ারও প্রস্তুতি নিচ্ছে। এখন হোয়াইট হাউস বলছে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং এটা অতুলনীয় সাফল্য, হোয়াইট হাউস বলছে। কিন্তু পেন্টাগনের রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট বলছে যে না, ধ্বংস হয়নি। এখন মার্কিন প্রশাসনের ভেতরেই একটা তোলপাড় শুরু হয়ে গেছে, তাদের মধ্যে একটা বিভক্তি শুরু হয়েছে। এদিকে বুধবার সন্ধ্যায় নির্ভরযোগ্য গোয়েন্দা উৎস থেকে পাওয়া তথ্য এবং উপাত্তের বরাত দিয়ে যে এক বিবৃতিতে সিআইএ প্রধান জানিয়েছেন ইরানের নিউক্লিয়ার স্থাপনায় গুরুতর ক্ষতি হয়েছে। দর্শক, এই হচ্ছে অবস্থা। তার মানে কেউ নিশ্চিত না যে আসলে সত্যি সত্যি পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে নাকি শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়টি কেউ নিশ্চিত হতে পারছে না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল তা আমেরিকা এবং কাতারের মধ্যস্থতায় বিরতিতে গেছে। এই যুদ্ধ যেভাবেই বিচার করেন, বিশ্লেষণ করেন, এই যুদ্ধে ইরানের বিজয়, শুধু বিজয় নয়, শতভাগ বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা বাংলাদেশে বসে যারা কথাবার্তা বলেছি বা কন্টেন্ট তৈরি করেছি, তাদের মধ্যে খুব অল্প কয়েকজন একেবারে শতভাগ নিশ্চয়তা নিয়ে ইরানের পক্ষে কথা বলেছেন। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছে যে আমি একেবারে প্রথম দিন থেকে আমি ইরানের পক্ষে কথা বলেছি। এটা বিশ্বাস থেকে, যুক্তি থেকে, এবং একই সঙ্গে যুদ্ধ এবং যুদ্ধ কৌশল সম্পর্কে আমার যতটুকু পড়াশোনা রয়েছে, সেই পড়াশোনার আলোকে আমার মনে হয়েছে যে ইরান এই যুদ্ধে জয়লাভ করবে। এখন এই বিষয়গুলো আমি জানলাম কি করে? আমি আজকে প্রায় 8-10 বছর ধরে 2014 সন থেকে একটা নিরবচ্ছিন্ন জীবন যাপন করার চেষ্টা করছি।
যখনই সময় পাচ্ছি বিশ্বের যে ইতিহাস, নানামুখী ইতিহাস, সেটা নৃতাত্ত্বিক ইতিহাস, সামরিক ইতিহাস, স্থাপত্যবিদ্যার ইতিহাস, জ্যামিতির ইতিহাস, অঙ্কের ইতিহাস, যেগুলো আমার আসলে একেবারেই দরকার নেই, কিন্তু কেন যেন এই জিনিসগুলো পড়ার সুযোগ হয়েছে। এবং পরবর্তীতে যখন আমি পড়াশোনা করলাম, দেখলাম যে আমার যে সকালবেলা নাস্তা গ্রহণ, এটার সঙ্গে জ্যামিতির সম্পর্ক আছে, এটার সঙ্গে অঙ্কের সম্পর্ক রয়েছে। আমি যে ঘুমাতে যাই, সেই ঘুমানোর যে মুদ্রা, এটার সঙ্গে যুদ্ধের সম্পর্ক আছে। অবাক করা বিষয়। মানে যখন এ সমস্ত বিষয় জানতাম না, তখন এক ধরনের অহমিকা বোধ, না জানার কারণে এক ধরনের যাকে বলা হয় যে ধরনের অহংকার থাকে, ওটা আমাকে তাড়া করতো। কিন্তু যখন আমি জানতে শুরু করলাম আস্তে আস্তে, তখন দেখলাম যে এই পৃথিবীতে এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জানার জন্য, বোঝার জন্য। আমি তো এই জগতে প্রবেশ করা মাত্রই পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম, আরও জানতে চাই। আমার এখন এই বয়সে আমার কাছে মনে হচ্ছে আমি একটু অঙ্ক শিখতে পারতাম, আমি আবার একটু জ্যামিতি শিখতে পারতাম, ফিজিক্স নিয়ে আমি একটু পড়াশোনা করতে পারতাম, কেমিস্ট্রি নিয়ে একটু পড়াশোনা করতে পারতাম, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে আমি একটু পড়াশোনা করতে পারতাম। তো এই ধারাবাহিকতায় আমি প্রায় কয়েক বছর ধরে পৃথিবীর যে সকল যুগান্তকারী যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধগুলো নিয়ে পড়াশোনা করেছি। সেখানে আমাদের পাক ভারত উপমহাদেশে কলিঙ্গের যুদ্ধ, মহাভারতের যুদ্ধ, তারপর পানিপথের যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধ, আমাদের ৭১-এর যুদ্ধ, এরকম আমাদের পাক ভারত উপমহাদেশের এই যুদ্ধগুলো বাদ দিয়ে চীনে অন্ততপক্ষে ৪-৫০০ যুদ্ধ হয়েছে, তার মধ্যে ৫০টি যুদ্ধ মহাকালের সাক্ষী, সেই যুদ্ধগুলো। তারপর জাপানের ৮০০ বছরের সামরিক ইতিহাস, সামুরাই, দ্য হিস্ট্রি অফ সামুরাই, এগুলো। আলেকজান্ডারের প্রতিটি যুদ্ধের ভিডিও এখন পাওয়া যায়, মানে ইউটিউবে পাওয়া যায়। সেগুলোতে তারা কিভাবে সে যুদ্ধযাত্রা করেছে, কিভাবে যুদ্ধ হয়েছে, ফলাফল কি হয়েছে, জুলিয়াস সিজারের যুদ্ধ, তারপরে হানিবলের যুদ্ধ, এই যুদ্ধগুলো মানে বারবার দেখেছি। আর মুসলমানদের যে যুদ্ধগুলো রয়েছে, প্রায় সবগুলো যুদ্ধ কিন্তু এখন ইউটিউবে 3D ফর্মে পাওয়া যায়। তো এই যুদ্ধগুলো দেখার পরে যে জিনিসটি আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যুদ্ধের প্রথম হলো মনোবল, দ্বিতীয় হলো জনসমর্থন, সে যুদ্ধ যেটা করছে, যাদের জন্য যুদ্ধ করছে তাদের সমর্থন। ৩ নম্বরে হলো যে যুদ্ধ করার জন্য নেতৃত্ব। খুব ভালো কিছু আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো নেতা হলে হবে না, খামেনির মতো নেতা লাগবে, এরকম নেতৃত্ব লাগবে। প্রযুক্তি থাকলে হবে না, কিন্তু নেতানিয়াহুর মতো নেতৃত্ব দিয়ে যুদ্ধ করা যায় না, অত্যাচার করা যায়, গাজা উপদ্বীপে বোমা মারা যায়, কিন্তু ইরানের মতো, রাশিয়ার মতো দেশের সাথে যুদ্ধ করা যায় না। এগুলো অবস্থা। যুদ্ধ করার জন্য নেতা লাগবে, দ্য পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড মিলিটারি লিডারশিপ, সব কিছু লাগবে, যেটা ইরানের আছে। তো সেই দিক থেকে আমি দেখলাম যে ইরান যে যুদ্ধ এই সময়তে নামলো, তার হাতে সব জিনিসগুলো রয়েছে মজুদ, দ্য ল্যান্ড, তারপরে দ্য আর্মস, অ্যামুনিশন, লিডারশিপ, ডিপ্লোম্যাসি, এভরিথিং। তো কাজেই সেই যুদ্ধে তারা জয়লাভ করবেই, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই বিজয় দান করেছেন। এবং আমার মতো ক্ষুদ্র মস্তিষ্কে, মানে এটা আবেগের বশে হয়। আমাদের দেশে যারা ইসলাম ধর্মাবলম্বী, তারা 100% লোক মন প্রাণ দিয়ে মসজিদে কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন। মুসলমানদের বিজয়ের জন্য তারা কান্নাকাটি করেছেন, একইভাবে তারা গাজার মুসলমানদের জন্য কান্নাকাটি করেন, একইভাবে তারা কাশ্মীরের মুসলিমদের জন্য কান্নাকাটি করেন, আরও অনেকের জন্য কান্নাকাটি করেন। কিন্তু ইরানের সাথে এই যে যুদ্ধটা, এখানে কান্নাকাটির বিষয় না, এটা একেবারে অ্যালগোরিদমের মতো। তো এই অ্যালগোরিদমটা আল্লাহ যে আমাকে বোঝার তৌফিক দান করেছেন, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ এবং শুকরিয়া। তো এখন যেটা বলা দরকার, সেটা হলো যে এই যুদ্ধের অনেকগুলো বিষয় রয়েছে, বিজয়ের জন্য অনেকগুলো বিষয় রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে অল্প অল্প করে বলবো। কিন্তু আজকে আমি এই যুদ্ধের যে প্রধান নিয়ামক, সেটা হলো নেতা, ইমাম আলী খামেনি, তার সম্পর্কে আমি কিছু বলবো। তাকে বলা হয় এ যুগের খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীতে, ইতিহাসে আমরা সবাই অনেক উমর হতে চাই, উমর বানাতে চাই, কিন্তু ইতিহাস আমি যতটুকু পড়েছি, একজনকে খ্যাতিটা দিয়েছিল। তিনি হলেন
খলিফা দ্বিতীয় উমর বলা হয় যাকে, উমর ইবনে আব্দুল আজিজ, উমাইয়া খলিফা উমর ইবনে আব্দুল আজিজ। এরকম আজকে যেভাবে ইরান যে বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছে, এর চাইতেও বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছিল মুসলিম সাম্রাজ্য। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।